গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। আমাদের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প তৃতীয় পক্ষ। একদম আনকোরা টাটকা নতুন বউকে নিয়ে বেড়াতে গিয়েছিল কনিষ্ক গুপ্ত। বউয়ের নাম শম্পা। শম্পার সঙ্গে বিয়ের আগে কখনো দেখা হয়নি গুপ্তর। প্রেম ট্রেমের প্রশ্নই ওঠে না। এমনকি বিয়ের আগে শম্পাকে চোখেও দেখেনি। একটা ফটোগ্রাফ অবশ্য পাঠিয়েছিল ওরা, কিন্তু সেটাও স্পর্শ করেনি। বিয়ের আগে গুপ্তর একটা প্রেম কেচে যায়। সে বিয়ে করতে চেয়েছিল মলি নামে এক স্কুল শিক্ষিকাকে। মলি দেখতে শুনতে যাই হোক, স্বভাব যেমন ধারাই হয়ে যাক না কেন, গুপ্ত তাকে ভালোবাসত। মলিরও গুপ্তর প্রতি ভালোবাসার অভাব দেখা যায়নি কখনো। কিন্তু ঠিক মাস 6 আগে এক বিকেলে ভিক্টোরিয়ার বাগানে বসে মলি গুপ্তকে একটা সদ্য চেনা চৌকস ছেলের বিবরণ দিয়েছিল। ছেলেটা নাকি দুর্দান্ত স্মার্ট, আইএএস দিয়েছে এবং নির্ভুল ইংরেজি গড়গড় করে বলতে পারে। গুপ্তের কোনোটাই পারে না। সে একটা কলেজের দর্শনের অধ্যাপক, কিন্তু অধ্যাপনায় তার একদম সুনাম নেই, বরং ছাত্ররা তার ক্লাস কামাই করে। একবার তার বিরুদ্ধে জয়েন্ট পিটিশনও দিয়েছিল অধ্যক্ষের কাছে। তাই মলির মুখে এক অচেনা ছেলের চৌকসের বিবরণ শুনে সে একটু নার্ভাস হয়ে যায়। প্রেমের ক্ষেত্রে কোন রকম প্রতিদ্বন্দ্বিতা তার পছন্দ নয়, কারণ বরাবর গুপ্ত প্রতিদ্বন্দ্বিতায় হেরে গেছে। স্কুলের নিচু ক্লাসে পড়ার সময় একবার সে স্কুল স্পোর্টসের নাম দেয়। 100 মিটার দৌড়ে শুরুতে সে বেশ এগিয়ে গিয়েছিল, অন্তত সেকেন্ড প্রাইজটা পেতই। হঠাৎ নিজেই এই আশু সাফল্য টের পেল সে। বুঝলো সে সেকেন্ড হতে চলেছে। দৌড় শেষে ফিতাটাও খুব কাছে এগিয়ে এসেছে, কিন্তু যেই ব্যাপারটা সে টের পেল, অমনি তার দুই হাঁটুর একটা হঠাৎ কেন যে আরেকটাকে খটাং করে ধাক্কা মারল কে জানে। সেখানেই শেষ নয়, শোধ নিতে অন্য হাঁটুটাও এ হাঁটুকে দিল গুতিয়ে। কনিষ্ক গুপ্ত ফিতে ছুঁতে পারল না। দৌড় শেষের কয়েক গজ দূরে নিজের দুই হাঁটুর হাঙ্গামায় জড়িয়ে বস্তার মতো পড়ে গড়াগড়ি খেল। আরেকবার আবৃত্তি প্রতিযোগিতায় 1400 সাল আবৃত্তি করার সময় সে এত চমৎকার ভাবে কবিতাটির অন্তর্নিহিত ব্যথা ও বেদনাকে কণ্ঠস্বরে প্রক্ষেপ করেছিল, সে নিজেই বুঝেছিল প্রতিযোগিতায় তার ধারে কাছে কেউ আসতে পারবে না। শ্রোতারাও শুনছিল মন্ত্রমুগ্ধের মতো। কবিতার শেষ কয়েকটা লাইন এসে কনিষ্ক যখন পরিষ্কার বুঝতে পারছে এক সেট রবীন্দ্র রচনাবলীর প্রথম পুরস্কারটি তার হাতের নাগালে, তখনই কোথা থেকে এক ভুতুড়ে বিভ্রম এসে তার মাথার ভেতর জল ঘোলা করে দেয়। শেষ দুটি লাইন একদম মনে পড়ল না। বার কয়েক তোতলালো সে, তারপর নমস্কার করে লজ্জায় রাঙা মুখ নিয়ে উৎসাহের আড়ালে চলে এলো। একটা সান্ত্বনা পুরস্কার পেয়েছিল সেবার। বড় হওয়ার পর একবার বন্ধুদের পাল্লায় পড়ে রেসের মাঠে গিয়েছিল কনিষ্ক। রেসের কিছুই তার জানা নেই, মহা আনাড়ি যাকে বলে। সেটাই ঠিক করলো সব কটা রেসের 2 নম্বর ঘোড়ার উপর একটা করে বাজি খেলবে। প্রথম 3টে রেস খেললো 2 নম্বর ঘোড়ায়, 3টেতেই 2 নম্বর ঘোড়া হেরে গেল। তখন এক বন্ধু বলল, কি আনাড়ির মতো পয়সা নষ্ট করছিস, দেখে শুনে বাছাই ঘোড়ার উপর খেয়াল। একটু দ্বিধায় পড়ে গেল কনিষ্ক। তখন প্রায় 15 টাকার মতো লস চলছে। এই দ্বিধায় তার কাল হলো। পরের 4টে রেসে সে বাছাই ফেভারিট ঘোড়াগুলোর উপর বাজি ধরতে লাগলো। সব কটাতেই হার, কিন্তু শেষ 4টে রেসে প্রতিবার জিতল 2 নম্বর ঘোড়া। প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতাকে তাই বড় ভয় পায় কনিষ্ক গুপ্ত। মলির মুখে সে অচেনা পুরুষটির প্রশংসা শুনে সে মনে মনে খুব অস্বস্তি বোধ করতে থাকে। এতকাল মলিকে নিয়ে তার কোনো ভাবনা ছিল না, খুব সহজ ছিল সম্পর্ক। ব্যাপারটা ভালো করে বোঝাবার জন্য সে পরদিন নিজে থেকেই সেই ছেলেটির প্রসঙ্গ তুলে বলল, মলি, কাল তুমি সুব্রত নামের ছেলেটির কথা বলছিলে, তার কথা শুনতে আমার বেশ লাগছিল। কেমন দেখতে বলো তো? মেয়েরা গন্ধ পায়। মলি একবার সচকিত হয়ে কনিষ্কের দিকে তাকালো, আর মলির সেই সচকিত ভাবটুকু দেখে কনিষ্ক বেশ সচকিত হয়ে ওঠে। মানুষের দুর্বল গোপনীয় কোনো বিষয় স্পর্শ হলে মানুষ এরকম চমকে উঠে কেমন করে। কিন্তু মলির সে ভাবটা বেশিক্ষণ রইল না। আসলে সুব্রতর চালচলনে সে এত বেশি মুগ্ধ হয়েছে যে সে কথা কাউকে না বলি বা সে থাকে কি করে। মলি বলল, দেখতে ধরো 6 ফুট লম্বা, ছিপছিপে, রং একটু কালো হলেও মুখখানা ভীষণ চালাক, এত সুন্দর হাসে। কনিষ্ক নিজে 5 ফুট 5, রোগা, ফ্যাকাশে এবং ভাবুক ধরনের চেহারা।
সে আবার ভীষণ অন্যমনস্ক, প্রায় সময়ই এক কথার আরেক উত্তর দেয়। মনে মনে নিজের পাশে সুব্রতকে কল্পনা করে সে ঘুমিয়ে গেল। মলির সঙ্গে সেই থেকে সম্পর্কটা স্বাভাবিক রইল না। মাঝখানে এক অচেনা সুব্রত এসে পর্দা ফেলে দিল। পরের 1 মাস কনিষ্ক নানা জ্বলনিতে জ্বলে গেল মনে মনে। মলি তখন প্রায় সময়ই সুব্রতের সঙ্গে প্রোগ্রাম করে। তবে সে কথা বলতো, দেখো হিংসা করো না, জানো কোনো পুরুষই তোমার চেয়ে শ্রেষ্ঠ নয় আমার কাছে। কিন্তু কনিষ্ক সে কথা মানে কি করে? সে যে অনবরত হীনমন্যতায় ভুগছে। তাই একদিন সে তার পরিষ্কার গোটা গোটা হস্তাক্ষরে চিঠি লিখে মলিকে জানিয়ে দিল, আমাদের আর বেশি দূর এগোনো ঠিক নয়, এখানেই দাড়ি টেনে দেওয়া উচিত। চিঠি লিখে সে 2 মাসের ছুটি নিয়ে বাইরে গেল বেড়াতে। এতদিনে বাড়ির লোকেরা তার বিয়ে ঠিক করলো। মাত্র 15 দিন আগে সে সম্পূর্ণ অদেখা, অচেনা, অজানা শম্পাকে বিয়ে করেছে। বলতে কি, শম্পার সঙ্গে তার প্রথম দেখা শুভ দৃষ্টির সময়ে। ভালো করে তাকায়নি কনিষ্ক। তার মনে তখন এক বিদ্রোহ ভাব, সমস্ত পৃথিবীর প্রতি বিতৃষ্ণা, বিরাগ, ভয়। গত 15 দিন সে যে শম্পার সঙ্গে খুব ভালো করে মিশেছে তা বলা যায় না। কথাবার্তা হয়েছে, পাশাপাশি এক বিছানায় শুয়েওছে। প্রাণপণে ভালো ব্যবহার করার চেষ্টা করেছে মেয়েটির প্রতি। কিন্তু তা বলে তার মনে হতাশা ও সন্দেহের ভাবটি যায়নি। কেবলই মনে হয় পৃথিবীর সর্বত্র তার চেয়ে বহুগুণ যোগ্যতর লোকেরা ছড়িয়ে আছে। সে একটা হেরো লোক। নিজের সম্পর্কে এরকম জরুরি চিন্তা তাকে এত বেশি ব্যস্ত রেখেছিল যে তার কাম তিরোহিত হয়, আগ্রহ কমে যেতে থাকে। শম্পা দেখতে কেমন তাও সে বিচার করে দেখেনি। কনিষ্কের মা আজ সকালে ডেকে তাকে বললেন, খোকা, বৌমা কেন লুকিয়ে লুকিয়ে কাঁদে রে? তোর কি বউ পছন্দ হয়নি? কনিষ্ক মুশকিলে পড়ে বলে, তা নয়, আমি তো ভালো ব্যবহারই করি। শুধু ভালো ব্যবহারেই কি সব মিটে যায় বাবা? পুরনো কথা ভুলে এবার নতুন করে সব শুরু করে দাও। যাকে ঘরে এনেছো তার দিকটা একবার দেখো। বউ তো কৃতদাসী নয়, তার মনের দিকে নজর দিতে হবে। কি করব মা, আমার হইচই ভালো লাগে না। হইচই করতে হবে না, আজ বিকেলে বৌমাকে নিয়ে বেড়াতে যা। দিরাগমন শেষে আসবার পর দুজন মিলে তো কোথাও গেলি না দেখলাম। অনেক ভেবে চিন্তে প্রস্তাবটা গ্রহণ করল কনিষ্ক। আসলে মলি বা সুব্রতের কথা ভাবার কোনো মানেই হয় না, কেননা এই নতুন অবস্থায় সে আর পুরনো সম্পর্কের মধ্যে ফিরে যেতে পারে না। সিনেমা দেখার কথা ছিল, কিন্তু টিকিট পাওয়া যায়নি। তাই নিছক ঘুরে বেড়ানোর জন্যই দুজনে বেরিয়েছে। কথা আছে আজ রাতে বড় কোনো রেস্টুরেন্টে দুজন রাতের খাওয়া সেরে একেবারে বাড়ি ফিরবে। কনিষ্ক ট্যাক্সি নিয়েছিল। টালিগঞ্জ ছাড়িয়ে খানিক দূরে আসতে শম্পা বলল, শোনো, ট্যাক্সি এবার ছেড়ে দাও। কেন? ট্যাক্সি করে আমাদের মতো লোক বেড়াতে যায় না। মধ্যবিত্তরা প্রয়োজনে ট্যাক্সি নেয়, বেড়ানোর জন্য ট্যাক্সি ভালো নয়। তবে কিসে যাবে? ট্রামে বাসে যা ভিড়। হোক, তবু ভিড় ভালো, কত মানুষ দেখা যায়। কনিষ্ক নড়ে চড়ে বলে, তুমি কি ভিড় পছন্দ করো? আমি করি না। ভিড় নয়, তবে মানুষ পছন্দ করি। ট্যাক্সির ভিতর নিঝুম হয়ে বসে থাকাটা ভারী একঘেয়ে, কিছু দেখা যায় না, শোনা যায় না। কনিষ্ক রাসবিহারীর মোড়ে ট্যাক্সি ছেড়ে দিল। হাঁটতে হাঁটতে শম্পা বলল, তোমাকে কিছু জিজ্ঞেস করতে শাশুড়ি আমাকে বারণ করেছেন, কিন্তু আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করে। কি? তুমি এত অহংকারী কেন? আমি অহংকারী ন বলছো? কনিষ্ঠ অবাক হয়ে বলে, মোটেই নয় শম্পা, বরং আমি উল্টোটাই সবসময় ভাবি। আমার তো মনে হয় আমি বড় অপদার্থ পুরুষ। সে কি, কেন? আমি তো তেমন স্মার্ট নই, লম্বা চড়া নই, আমার ভেতর হাজার রকমের ডেফিসিয়েন্সি। শম্পা খুব খিলখিলিয়ে হাসে, বলে, তাই নাকি? তাহলে তো তোমাকে বিয়ে করাটা মস্ত ভুল হলো। হলোই তো। শোনো, ভাবতে গেলে আমারও হাজারটা ডেফিসিয়েন্সি। নিজের দোষ কোলে করে বসে থাকলে তো জীবনটাই তেতো হয়ে গেল। শীতকালের বেলা, ক্রিসমাসের ছুটি চলছে, হাজারটা লোক বেরিয়ে পড়েছে রাস্তায়। অপরাহ্নের কোমল কবষ্ণ রোদে আর ছায়ায় অপরূপ হয়ে আছে পথঘাট। এই আলোয় আজ কনিষ্ক শম্পার মুখশ্রী খুব অকপট চোখে দেখল। তুলনা করে নম্বর দিলে মলি আর শম্পা প্রায় সমান সমান নম্বর পাবে। শম্পার তুলনায় মলি কিছুটা লম্বা ছিল।
কিন্তু সেই রকম আবার মলির চেয়ে শম্পা ফর্সা। মলির শরীরে কিছু বাড়তি মেদ ছিল বলে পেটে ভাঁজ পড়ত। শম্পার সেসব নেই। মলির মুখখানা ছিল গোল ধরনের। শম্পার মুখ লম্বাটে। লাবণ্য শম্পারই বেশি, কারণ সে বয়সে মলির চেয়ে কম করে 5 বছরের ছোট। বিয়ে পরীক্ষা দিয়েই তার বিয়ে হয়েছে। কনিষ্কের কথাটা ভালো লাগলো। নিজের দোষ কোলে করে বসে থাকাটা কাজের কথা নয়। সে বলে, আমাকে তোমার কেমন লাগে? আগে বলো, আমাকে তোমার কেমন লাগে? শোনো শম্পা, তোমাকে কেমন লাগে তা আমি এখনো ভেবেই দেখিনি। আচমকা শম্পা বলে, মলিকে তোমার কেমন লাগতো? কনিষ্ক থমকে যায়। অনেকক্ষণ বাদে বলে, তুমি জানলে কি করে? তোমার মা বলেছেন। মা? মা সব বলে দিয়েছেন আমাকে। আরো বলেছেন আমি যেন এসব তোমাকে জিজ্ঞেস না করি। শ্বাস ফেলে কনিষ্ক বলে, জিজ্ঞেস করে ভালোই করেছো। মলিকে আমার ভালোই লাগতো, শুধু শেষ দিকে। শম্পার মুখখানা ভার হয়ে গেল। কনিষ্কের মুখ চোখ লাল দেখাচ্ছে। সে বড় অস্বস্তি বোধ করে বলে, এসব কথা কি ভালো? ভালো নয়, কিন্তু আমাদের দুজনের সম্পর্কের মধ্যে যদি তৃতীয় কোনো লোক নাক গলায়, তবে সেই তৃতীয় লোকটাকে জেনে রাখা দরকার। অবাক হয়ে কনিষ্ক বলে, তুমি তো ভীষণ বুদ্ধিমতী, এত গুছিয়ে কথা কি করে বলো? মাথায় আসে? শম্পার ভার মুখ হালকা হয়ে গেল। হেসে বলে, যা। সত্যি বলছি, তুমি খুব ভালো কথা বলতে পারো, আমি পারি না। শম্পা বলে, বাপের বাড়িতে আমাকে সবাই কটকটি বলে ডাকতো। আমি নাকি ভীষণ কটকট করে কথা বলি। হাঁটতে হাঁটতে ওরা দেশপ্রিয় পার্ক বরাবর এসে গেল। গলার স্কার্ফটি ভালো করে জড়িয়ে শম্পা বলে, একটু চা খেতে পারলে বেশ হতো, আজ যা শীত। কাছে একটা রেস্টুরেন্ট, কিন্তু আজ ছুটির দিন, সেখানে বেশ ভিড়, বসার জায়গা নেই। কনিষ্ক বলে, আর একটু হাঁটি চলো, পোস্ট অফিস ছাড়িয়ে একটু এগুলো বোধহয় গাছতলা একটা দেশওয়ালি চায়ের দোকান পাওয়া যাবে। তাই হলো। গাছতলার দোকানদার 2 ভাঁড় চা বড় যত্নে এগিয়ে দেয়। শম্পার কনিষ্ক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁড়ে চুমুক দেয়। কনিষ্ক বলে, কেমন? বেশ গো। কনিষ্ক খুশি হয়ে পয়সা মিটিয়ে দেয়। বলে, খিদে পেয়েছে নাকি? কিছু খাবে? কে খাওয়াবে? আমার তো পোড়া কপাল, কেউ পছন্দ করে না। কনিষ্ক হেসে বলে, খটকটি, এবার কিন্তু কথা ফেল করলে। কেন? যে চা খাওয়ালো সেই খাবার খাওয়াতে পারে, আর কি খাওয়াবে? মলির সঙ্গে তোমার ঝগড়া হলো কেন? হঠাৎ শম্পা প্রশ্ন করে। ঝগড়া? ঝগড়া হয়নি তো। ও একটা ছেলের খুব প্রশংসা করত, সেটা আমার সহ্য হতো না। ও মা, তাই নাকি? এসব তো মা আমাকে বলেনি। মা জানবে কি করে? মা শুধু জানতো মলির সঙ্গে আমার ভাব। এখন তুমি মলির কথা খুব ভাবো না? ভাবো আমার মতো একটা বিচ্ছিরি মেয়ের সঙ্গে কেমন হুট করে বিয়ে হয়ে গেল, সারাটা জীবন কেমন ব্যর্থতায় কাটবে। কনিষ্ক খুব হতাশার ভাব করে বলে, কতগুলো ভাবনা আছে যা তাড়ানো যায় না। বিরহ ভোলা যায়, কিন্তু অপমান কি সহজে ভোলে মানুষ? কিংবা ঈর্ষা, হীনমন্যতা? শম্পা মুখখানা করুণ করে বলে, আমাকে একটা কথা বলতে দেবে? ধরো আজ তোমার কাছে আমার খুব একটা দাম নেই, তুমি ভালোবাসতে পারছো না আমাকে, অথচ আমি তোমার কাছে কত সহজলভ্য। কিন্তু দেখো, সুজন নামে একটা ছেলে আছে, তার কাছে শম্পাই হলো আকাশ পাতাল জোড়া চিন্তা। শম্পার জন্য কি জানি, সে হয়তো আত্মহত্যার কথাও ভাবে। পৃথিবীতে শম্পা ছাড়া বেঁচে থাকা কত কষ্টের সে জানে একমাত্র সুজন। তুমি তো কখনো জানবে না, বুঝবেও না। পৃথিবীটা ঠিক এইরকম নিষ্ঠুর। চোয়াল কঠিন করে কনিষ্ক বলে, সুজনকে? সে একটা ছেলে, আমাকে ভালোবাসতো, কোনোদিন তাকে পাত্তা দিইনি, কিন্তু আজ অনাদরের মাঝখানে থেকে তার কথা খুব মনে হয়। কনিষ্ক স্তম্ভিত হয়ে চেয়ে থাকে। সেই রাতে শম্পা আর কনিষ্কের ভালোবাসার মাঝখানে অনেকবার মলি এসে হানা দিল। এলো সুজনও। দুজনে এসে এক অদৃশ্য প্রজাপতির 2টি ডানার মতো কাঁপতে লাগলো। তাতে বড় সুন্দর হলো কনিষ্ক ও শম্পার ভালোবাসার নিরালা ঘরটি। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প তৃতীয় পক্ষ।
আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।